হ্যালো, নমস্কার। আর সকলকে স্বাগত জানাচ্ছি মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে। আপনাদের হয়তো মনে হচ্ছে যে হঠাৎ করে ইংলিশ থেকে আজকে আমরা বাংলায় কেন শিফট করে গেলাম, কিন্তু অজস্র দর্শকের রিকোয়েস্টে যে এই সাজেশনস বা যেই ধরনের আমরা শিক্ষা পেয়ে থাকি মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট থেকে, সেটা বাংলার মানুষের কাছেও তো যাওয়া উচিত নিজেদের ভাষায়। আর আমরা মনে করে থাকি যে ল্যাঙ্গুয়েজ শুডেন্ট বি আ ব্যারিয়ার সবসময়। তার জন্য আজকে কিন্তু পডকাস্টটা বাংলা, হিন্দি, ইংলিশ সব মিক্স করেই কিন্তু আমরা আড্ডা দেবো, গল্প করবো। অফকোর্স আমার সঙ্গে থাকছে মিস্টার অভিষেক দে সরকার, অ্যামাজন বেস্টসেলার রাইটার, মাই ক্যারিয়ার মাই চয়েস বইয়ের। স্যার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আবারও এই পডকাস্টে, আজকে নিজের ভাষায়। কেমন লাগছে? অসাধারণ, খুব ভালো লাগছে। যে মানুষটা মাতৃভাষাকে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। ওটাই বলছিলাম যে মানুষটা এতদিন বলতো যে পারফেক্ট, আজকে তার মুখ থেকে অসাধারণ লাগছে, কথাটা শুনেও কিন্তু একটা খুব দারুণ ফিলিং পাচ্ছি। তো আজকে আড্ডাটা শুরু করা যাক তাহলে। তো প্রথম কোয়েশ্চেন যেটা আমার মাথায় এসছিল যে আপনি তো এই ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন প্রায় 20 বছরেরও বেশি হতে চলল সময়। তো প্রথম দিকে যখন আপনি শুরু করেছিলেন, যে ধরনের স্টুডেন্ট তখন আপনার সাথে যুক্ত হয়েছিল, স্টুডেন্টের মাইন্ডসেট নিয়ে তুই বলছিস। মাইন্ডসেট, এক্স্যাক্টলি। আর এখনকার স্টুডেন্টের মাইন্ডসেটের মধ্যে ডিফারেন্স আছে, এটা তো একটা ডেফিনেটলি বলা যেতে পারে। অ্যাগেন সোশ্যাল মিডিয়াও একটা ফ্যাক্টর, কারণ সেই সময় তো সোশ্যাল মিডিয়ার দাপট অত ছিল না, সবে ইন্টারনেট তখন আসতে শুরু করেছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার ম্যাক্সিমাম 90 থেকে 95% গ্রিপ রয়েছে। তো তখনকার দিনের স্টুডেন্টের মেন্টালিটি আর এখনকার দিনের স্টুডেন্টের মেন্টালিটির মধ্যে কী ডিফারেন্স খুঁজে পান আপনি? দেখো, স্টুডেন্টের মেন্টালিটির ডিফারেন্সটা তখনও যা ছিল এখনও তাই আছে, তার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স আসেনি। কিন্তু অপশন ইন ফ্রন্ট অফ স্টুডেন্ট আজকে অনেক বেশি। আজকে স্টুডেন্ট অনেক বেশি কনফিউজড কম্পেয়ার টু সেই টাইমে স্টুডেন্টকে যদি আমরা কম্পেয়ার করি। তুমি আরও 20 বছর পিছিয়ে যাও, 1980 যে স্টুডেন্টস যারা ছিল, 90 দশকে যেই স্টুডেন্টগুলো ছিল, তাদের কাছে অপশন কম ছিল। যখনই তোমার কাছে অপশন কম থাকবে, ঠিক আছে, তখন তোমার কনফিউশনটাও অনেকটা কম থাকবে, রাইট? সো আজকালকার দিনে স্টুডেন্টের কাছে প্রচুর অপশন, বিকজ এখন প্রচুর ইনফ্লুয়েন্সার আছে মার্কেটে, বিভিন্ন লোক এসে বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ওরা বিভিন্ন অপশন দেখছে, কখনো ভাবছে আমি আমেরিকা যাব, কখনো আমি ভাবছি ইউকে যাব, কখনো ইউরোপ যাব ভাবছে। তো এই যে অপশনগুলো ওদের কাছে আছে, তো ওদেরকে চুজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর দেম। আজকে স্টুডেন্ট যে কোনো জিনিসকে চুজ করতে গেলে তার একটা সাপোর্ট সিস্টেম লাগে, আর না হলে অনেক সময় তারা ভুল ডেস্টিনেশন চুজ করে ফেলে, ভুল কোর্স চুজ করে ফেলে, বিকজ এখন অপশন আনলিমিটেড, ঠিক আছে। কিন্তু তখন সবে ইন্টারনেট আসতে শুরু করেছে, এবং ডেফিনেটলি ইন্টারনেট একটা একটা বাংলা গানও আছে, তুমি জানো, যে পৃথিবীটা ছোট হতে হতে ড্রয়িং রুমের মধ্যে বোকা বাক্সদের বন্দি। তো পৃথিবীটা ছোট হওয়া শুরু করেছে যবে থেকে ইন্টারনেট এসছে, ঠিক আছে। তো সেইটা কিন্তু আমাদেরকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেছে, সোসাইটিকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেছে। কিন্তু আজকে যে সমস্যাটার মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে আনলিমিটেড অপশন। রাইট। এইটা নয় যে তখন ফেসবুক হয়তো 2009-10 এসছে ভারতবর্ষে, কিন্তু তার আগেও যে অনেক সোশ্যাল মিডিয়া ট্রাই আউট করেনি তা নয়। একটা সোশ্যাল মিডিয়া ছিল সেই টাইমে, আমাদের টাইমে, সেটার নাম হচ্ছে অর্কুট, ঠিক আছে। সেটা ট্রাই আউট হয়েছিল, কিন্তু টু সাম এক্সটেন্ট ফেল করেছে। আজকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা লিঙ্কডইন, এরা কিন্তু স্টুডেন্ট পালসটা কিংবা কাস্টমার পালসটা বুঝতে পেরেছে, এবং সেইভাবেই তারা নিজেদেরকে প্রসারিত করেছে। তো অপশানটা একটা অনেক বেশি কনফিউশন স্টেটে নিয়ে যাচ্ছে। আজকালকার দিনে স্টুডেন্ট প্রচণ্ড কনফিউজড। এটাই আমি অন্তর পাই, কোনো ক্ল্যারিটি নেই। কিন্তু আমি যদি যেটা আপনি বললেন সেখান থেকেই যদি আমি এই কোয়েশ্চেনটা পিক করি, যে যখন স্টুডেন্ট একটা কনফিউজিং স্টেটে আপনার কাছে আসি, আপনি সেটা কীভাবে হ্যান্ডেল করেন? আমি তাতে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করি, এবং এই ক্ল্যারিটি দিতে গেলে আমাদেরকে স্টুডেন্টকে একটা রোড ম্যাপ দেখাতে হয়, ঠিক আছে, যে তুমি কি করবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্ট ভাবে যে আমি সে ফর এক্সাম্পল আমি XYZ কোর্স নেব, তো কোর্স নিয়ে তার কি আউটকাম আসবে, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, ঠিক আছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা স্টুডেন্ট BCom কমপ্লিট করেছে, তারপরে তাকে কেউ অ্যাডভাইস করলো যে ঠিক আছে, তুমি BCom কমপ্লিট করেছো, তুমি এবার MBA ইন ফাইন্যান্সে চলে যাও,
ঠিক আছে? তো MBA ইন ফাইন্যান্স, সে হয়তো অনেকগুলো অপশনের মধ্যে থেকে MBA ইন ফাইন্যান্স নিল। এবার MBA ইন ফাইন্যান্স নেওয়ার পর তার হয়তো মনে একটা অ্যাসপিরেশন আছে, সে হয়তো ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চায়। আচ্ছা, ঠিক আছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি সে হতে পারবে না। না। অ্যাজ অ্যান MBA ইন ফাইন্যান্স করার পর তাকে হয়তো ব্যাংকিং সেক্টরে কাজ করতে হবে, আর ব্যাংকিং সেক্টরে যে কাজটা দিয়ে সে শুরু করবে সেটা হয়তো ক্রেডিট কার্ড সেল করতে হবে, কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ে কাজ করতে হবে, কিংবা ইন্স্যুরেন্স সেল করতে হবে। সেইটা হয়তো সে ইন্টারেস্টেড নয়। তখন তার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে, তখন তার মনে হয় যে MBA ইন ফাইন্যান্স যে কোর্সটা আমি করলাম, সেই কোর্সটা আমার কাছে একটা লায়াবিলিটি হয়ে গেল। আচ্ছা, সে যেটা ভাবছে সেটা কিন্তু তার সঙ্গে হচ্ছে না। তো আমরা তাকে সেই রোড ম্যাপটা তৈরি করতে সাহায্য করি যে ইয়েস, তুমি বিকম করেছো, তো বিকমের একটা আউটকাম আছে অ্যাজ এ বিকম গ্র্যাজুয়েট। ঠিক আছে, হয়তো বিকম নর্মালি আমরা দেখেছি যারা বিকম করতে যায় তাদের একটা অ্যাসপিরেশন থাকে হচ্ছে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, এটা একটা অ্যাসপিরেশন, কিংবা কোম্পানি সেক্রেটারি হব, কিংবা কস্ট অ্যাকাউন্টেন্ট হবে। এই অ্যাসপিরেশন নিয়ে লোকে বিকম করতে চায়। মানে 50-60% স্টুডেন্ট, 40% স্টুডেন্ট ওরা মনে হয় যে জাস্ট আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। ঠিক আছে, তো 40% স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা এমনিতেই তাদের কোনো ক্ল্যারিটি নেই, জাস্ট ডুইং বিকম টু কমপ্লিট দ্য গ্র্যাজুয়েশন। ঠিক আছে, আর যারা ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কিংবা কস্ট অ্যাকাউন্টিং কস্টিংয়ের ওপর যে কোর্সটা কোম্পানি সেক্রেটারি যে কোর্সগুলো করছে, এই কোর্সগুলো যারা করে তাদের একটা ডেফিনেটলি একটা টার্গেট থাকে যে আমি এটা করব। তখন সেখানে যদি তারা ফেল আউট করে, ঠিক আছে, তখন তাদের কাছে অনেকগুলো অপশনস ওপেন আপ হতে পারে, এবং সেই ওপেন আপ অপশনসগুলোকে তাদের একটা ক্ল্যারিটির সঙ্গে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো সেইটা আমরা সাহায্য করে থাকি। মানে একটা রোড ম্যাপ আপনি এঁকে দেন যাতে আপনি বলতে পারেন যে তুমি এই ডেস্টিনেশন থেকে এই অবধি পৌঁছতে পারবে। কারণ যে কোনো কোর্স যখন যে কোনো স্টুডেন্ট নিচ্ছে, ঠিক আছে, আমরা সবসময় তাকে অ্যাডভাইস করি যে কোর্সটাকে তুমি তো ডেফিনেটলি করবে, কিন্তু কোর্সটা করার আগে তুমি ফার্স্ট ডেস্টিনেশনটা জেনে নাও, যে তুমি যখন কাজটা যেই এডুকেশনটা তুমি নিচ্ছ তার ইমপ্লিমেন্টেশনটা তুমি কিভাবে করবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। যদি আমরা ইমপ্লিমেন্টেশন না জানি তাহলে কোর্স উইল বিকাম ইউর লায়াবিলিটি। ঠিক আছে, ওটা কিছু করার নেই, জাস্ট ফর দ্য সেক অফ সার্টিফিকেট। রাইট। তো সেইটা আমরা হেল্প আউট করি স্টুডেন্টদেরকে। তবে অ্যাগেন একটা যেটা কোয়েশ্চেন আমার আগেও এসছে, যখন আমি প্রথম কোয়েশ্চেনটা করেছিলাম, তখনকার দিনের স্টুডেন্ট আর এখনকার দিনের স্টুডেন্টের ডিফারেন্স, আপনি বলেছেন যে এখনকার দিনের স্টুডেন্ট আরও বেশি কনফিউজড। তো এরকম কি ছিল না কি তখনকার দিনের স্টুডেন্টদেরও ক্ল্যারিটি কম ছিল, কারণ যেহেতু ইন্টারনেট সেই সময় ছিল না, সেই যুগে তারাও মানে হয়তো সব কোয়েশ্চেনের আনসার তারা পেতো না, এবং তাদের একটা কোথাও গিয়ে একটা ফ্যাক্টর কাজ করতো যে কি আমি এখানে যাব, হয়তো সাকসেসফুলি যেতে পারবো না, বা হয়তো আমার প্রসেস হবে না, এরকম ধরনের কোয়েশ্চেন্স বা যেটাকে আমরা মিথ বলে থাকি ইংলিশে, সেইগুলো কি সেই সময়তে ছিল না, যেটা এখন কম? একটা কমন মিথ আমাদের এডুকেশন ইন্ডাস্ট্রিতে তখনও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। প্রত্যেকটা প্যারেন্টসকে তুমি যদি জিজ্ঞেস করো, অপশন দাও যে আপনার ছেলেকে আপনি কি দেখতে চান ভবিষ্যতে, ইউ জাস্ট গিভ দেম দি অপশন, তারা বলবে যে আমার ছেলে ডক্টর হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক। দিস আর দ্য টু অপশন। সেটা আগেও ছিল, 80-র দশকেও ছিল, 90-এর দশকেও ছিল, এখন 2024-এ আমরা পডকাস্ট করছি, এখনও সেইটাই হচ্ছে টপ প্রায়োরিটি, ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই প্রায়োরিটির বাদ দিয়ে যে কেরিয়ার অপশনসগুলো আছে সেটা ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, সেই আইডেন্টিফাই করার জন্যে তার যে স্ট্রেংথ আছে, তার যে উইকনেস আছে, সেইগুলোকে যদি আমরা হেল্প করি একটু এনলাইটেন করার জন্যে, যে তোমার এটা স্ট্রেংথ, তুমি এই দিকে যেতে পারো। ধরো কারো একটা ক্রিয়েটিভ স্ট্রেংথ আছে, ঠিক আছে, তাকে আমরা মিডিয়া সায়েন্স নিয়ে পড়তে বললাম। ঠিক, তো এই আইডেন্টিফিকেশনটা উই আর জাস্ট এ মিরর, আমরা তাকে দেখিয়ে দিই যে তোমার স্ট্রেংথ আইডেন্টিফাই করো, তোমার উইকনেস আইডেন্টিফাই করো, এবং তার উপর তুমি ডেভেলপমেন্ট করো। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট। তাহলে আপনি বলতে চাইছেন যে এই 20-22 বছর, মানে আপনার এই টোটাল 10 ইয়ারে আপনার সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে যে একটা স্টুডেন্টকে আপনি দেখলে তাকে অ্যানালাইজ করে বলে দিতে পারেন যে সে কোথায় যেতে পারে, মানে সে তার এখন কোন পজিশন আছে আর সে কোথায় যেতে পারে যদি সে ঠিক পথ চুজ করে। তাই তো, তার জন্যই আপনি মনে করেন যে কাউন্সেলিংটা যেটা নর্মালি কাউন্সেলিং যেটা করতে হয়, তাহলে কাউন্সেলিং দেখো সব জায়গা থেকে করলে খুব মুশকিল। ঠিক আছে, তোমার কেরিয়ারটা একটা বিশাল বড় সমস্যায় সিচুয়েশনে পড়তে পারে। তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, আমি আগেও বলেছি তোমাকে আগের পডকাস্টেও, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কার থেকে তুমি কাউন্সেলিং
কাউন্সিলিংটা নিচ্ছ, রাইট মেন্টর, রাইট মেন্টরকে, তুমি কি শ্রীকৃষ্ণের থেকে নিচ্ছ, তাহলে তুমি অর্জুন, ইউ উইল আইডেন্টিফাই যে কি করতে হবে, তোমার ক্ল্যারিটি থাকবে, ঠিক আছে। আর যদি তুমি শকুনিকে মামার থেকে নাও তোমার অ্যাডভাইস, তাহলে তুমি ক্ল্যারিটি নেই, ঠিক আছে। তুমি এমন একটা যুদ্ধে নামছো যে যুদ্ধতে তুমি জানো যে তার এন্ড হচ্ছে ফেলিয়ার, ঠিক আছে, তো সেইটাতে তোমার তো কোনো আউটকাম আসবে না। আমি এখানে একটা পজ নিয়ে বলতে চাইবো, যারা মেন্টরশিপ নিয়ে আমাদের ভিডিওটা দেখতে চান, আমাদের পেজেই রয়েছে, আমাদের চ্যানেলেই রয়েছে, আপনারা গিয়ে কিন্তু দেখতে পারবেন মেন্টরশিপের উপর ভিডিও এবং জানতে পারবেন যে আসল বা ট্রু গুড বা গ্রেট মেন্টর কাকে বলে। তো আমরা ফিরে আসি কথায়। তো হ্যাঁ, সঠিক মেন্টর চুজ করাটা অ্যাগেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ফাইনাল কোয়েশ্চেন আজকে এটা বলেই আমি প্রথম বাংলা এপিসোড আমাদের র্যাপ আপ করবো, যে কটা স্টুডেন্টদেরকে আপনি পাঠিয়েছেন, ঠিক আছে, শুধুমাত্র ব্যবসা করব বা স্টুডেন্ট পাঠাবো তার এগেন্সে টাকা, এই পার্সপেক্টিভ রাখলে তো আপনি কোনোদিনই রাখেননি, কারণ আপনি মনে করেন গিভার্স গেনে, যে আমি কাউকে হেল্প করলে অটোমেটিকলি আমার কাছে হেল্প আসবে, গুড ডিড। তো যারা মানে আপনার থেকে প্রথম সিজন যখন আপনি শুরু করেছিলেন এই অ্যাব্রড এডুকেশন বিজনেস, যখন আপনার থেকে প্রথম কিছু স্টুডেন্ট গেছে, তাদের সাথে কি এখনও ভালো রিলেশনটা রয়েছে? কানেক্টিভিটি এখনও রয়েছে এবং মানে সম্পর্কটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কিংবা একটা ক্লায়েন্ট যখনই আমার কাছে আসছে, সে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে, ঠিক আছে। সেই এক্সপেকটেশনে আমরা একটা অ্যাডভাইস করছি, সে অ্যাডভাইসটা বুঝে সে তার ডেস্টিনেশন চুজ করছে এবং তার কোর্স চুজ করছে। তারপরে যখন সেই কোর্সটা কমপ্লিট করছে, যদি তার আউটকাম না আসে, ঠিক আছে, তাহলে তার একটা হতাশা তাকে করতেই পারে। তো আমরা সেই ক্রস চেক করার জন্যে যে আমরা যে অ্যাডভাইসটা দিলাম তাতে সেই স্টুডেন্টের কতটা লাভ হলো, তাই জন্য রিলেশনশিপটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। এটা দুটো জিনিস হয়, দুটো ফ্যাক্টর হেল্প করে। একটা হচ্ছে আমরা যে অ্যাডভাইস করছি সেই অ্যাডভাইসের আউটকামটা সঠিক আসছে কিনা সেটা জানার জন্য রিলেশনশিপটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আমি তোমাকে একটা ইনস্টেন্স বলছি ঋষি, আই এম দ্য ফার্স্ট কনসালটেন্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট কনসালটেন্ট, মানে আমি গর্বের সাথে বলবো আই এম দ্য ফার্স্ট কনসালটেন্ট ইন ইন্ডিয়া, সাকসেসফুল কনসালটেন্ট ইন ইন্ডিয়া, যে ইন্ডিয়ান স্টুডেন্টকে থাইল্যান্ডে পড়তে পাঠিয়েছে। ওয়াও, ঠিক আছে। নাও আমি 2008-09 থেকে থাইল্যান্ড অ্যাজ অ্যান এডুকেশনাল ডেস্টিনেশন হিসেবে প্রমোশন শুরু করি এবং সবাই আমাকে তখন বলেছে যে তুমি থাইল্যান্ডে প্রমোট করছো, থাইল্যান্ডে কি ইন্ডিয়ান স্টুডেন্টরা গিয়ে কী করবে, কি তাদের আউটকাম হতে পারে। তো আমি যখনই একটা প্রোগ্রাম কিংবা যখনই একটা কোর্স, যখনই একটা ডেস্টিনেশনকে স্টুডেন্টদের সামনে পিচ করছি, তার আগে একটা রিসার্চ করি আমরা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইউএসপি অফ থাইল্যান্ড, রাইট। তুমি জেনে অবাক হবে, এটা আমি বলছি না, এটা সিআইএ রিপোর্ট, ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট এজেন্সি ইন আমেরিকা, তাদের রিপোর্ট, ঠিক আছে, যে থাইল্যান্ড র্যাঙ্কড মাইট বি সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য আনএমপ্লয়মেন্ট রেট। থাইল্যান্ড র্যাঙ্ক সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য আনএমপ্লয়মেন্ট রেট, মানে থাইল্যান্ডের আনএমপ্লয়মেন্ট রেট ইজ 2%, আনএমপ্লয়মেন্ট রেট ইজ 2%, ম্যাক্সিমাম আনএমপ্লয়মেন্ট রেট থাইল্যান্ডে গেছে হচ্ছে 4%। বা তুমি পপুলেশন এগেনস্ট দিস 4% তুমি যদি আইডেন্টিফাই করো, তা তুমি বুঝতে পারবে যে খুব কম সংখ্যক লোক থাইল্যান্ডে আনএমপ্লয়েড, এমপ্লয়মেন্ট রেটটা বেশি, এমপ্লয়মেন্ট রেট ইজ হাই। আনএমপ্লয়মেন্ট রেট যদি কম থাকে তাহলে এমপ্লয়মেন্ট রেটটা হাই থাকবে। তো এবার কী রিজন আছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, ঠিক আছে। থাইল্যান্ড কেন, ওয়াই থাইল্যান্ড? আমাদের বুঝতে হবে যে আমাদের এশিয়াতে একটা যেরকম ইউরোপিয়ান ইউনিয়ন ফর্মুলেট হয়েছে, ঠিক আছে, যেরকম এদিকে আমরা সাব কান্ট্রি ফর্মুলেট করেছি, ঠিক সিমিলারলি সাউথ ইস্ট এশিয়াতে একটা আসিয়ান ইন্টিগ্রেশন আছে, অল এশিয়ান কান্ট্রিজ আর ইন্টিগ্রেশন, দ্যাট হেডকোয়ার্টার ইজ ইন থাইল্যান্ড, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমাকে জানতে হবে যে এই যে আমরা জানি যে ইন্ডিয়া হ্যাজ বিন কলোনাইজড বাই মেনি রুলার্স, ব্রিটিশ কলোনাইজ করেছে, কখনো ফ্রেঞ্চরা এসে ইন্ডিয়াকে কলোনাইজ করেছে, প্রচুর এসছে ইন্ডিয়াতে, ঠিক আছে। থাইল্যান্ড হ্যাজ নেভার বিন কলোনাইজড ইন সাউথ ইস্ট এশিয়া, দে হ্যাভ নেভার বিন কলোনাইজড, ইটস এ বুদ্ধিস্ট কান্ট্রি। তাহলে এত পাওয়ারফুল কান্ট্রি কেউ
তাকালো না থাইল্যান্ডের দিকে। সিঙ্গাপুর কলোনাইজড হয়েছে, মালয়েশিয়া, মেজর এশিয়ান কান্ট্রি হ্যাজ বিন কলোনাইজড, ঠিক আছে? তাহলে এত পাওয়ারফুল কান্ট্রি থাইল্যান্ড, দি ফ্যাক্ট ইজ নট দ্যাট রাইট। ফ্যাক্ট হচ্ছে থাইল্যান্ড হচ্ছে বুদ্ধিস্ট কান্ট্রি, যখনই কেউ কলোনাইজ করতে এসছে ও স্যাক্রিফাইস করে দিয়েছে ল্যান্ড। তাহলে কিছু পোর্শন অফ মালয়েশিয়া ওয়াজ প্রিভিয়াসলি থাইল্যান্ড, সিঙ্গাপুরে কিছু পোর্শন প্রিভিয়াসলি থাইল্যান্ড ছিল, ওরা স্যাক্রিফাইস করে দিয়েছে, দিয়ে বলেছে যে আমাদের ছেড়ে দাও। তো এই যে ইউএসপি ফ্যাক্টরসগুলো আছে, এবং একটা ভালো দেশ যেখানে ইন্ডিয়ান স্টুডেন্টরা যদি যেতে পারে, লোকাল যারা লোকালাইট থাইল্যান্ড, তাদের একটা উইকনেস হচ্ছে তারা ভালোভাবে ইংলিশে কমিউনিকেট করতে পারে না। আর ইন্ডিয়ানদের স্ট্রেংথ হচ্ছে তারা ভালো ইংলিশে কমিউনিকেট করতে পারে, সেটা যেই লেভেলেই করুক না কেন, ঠিক আছে? থাইল্যান্ডে প্রচুর এমএনসি কোম্পানিজ আছে, ঠিক আছে? তাহলে একটা ইন্ডিয়ান স্টুডেন্ট যদি থাইল্যান্ড থেকে এডুকেশন করতে পারে, লোকাল ল্যাঙ্গুয়েজে যদি সে গ্র্যাপস করতে পারে, ঠিক আছে, থাই ল্যাঙ্গুয়েজটা যদি সে গ্র্যাপস করতে পারে, সে ইংলিশ জানে, লোকাল থাইটা একটু যদি শিখে নেয়, তাহলে তার কাছে এমএনসিতে চাকরি করার অপরচুনিটিটা অনেক হাই হবে, ঠিক আছে? মোর ওভার, তুমি যদি একটা থাইল্যান্ড ক্যাম্পাসে যাও, তুমি প্রচুর ইউরোপিয়ান স্টুডেন্ট দেখবে আসছে, প্রচুর আমেরিকান স্টুডেন্ট আসে থাইল্যান্ডে, গ্লোবাল নেটওয়ার্ক, বিকজ ওরা মনে করে যে এশিয়া ইজ এ থ্রেট, সো দে ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দি এশিয়ান কালচার। তো এশিয়া তাদের কাছে বেস্ট লোকেশন হচ্ছে থাইল্যান্ড। এবং তুমি যদি ইউকেতে যাও পড়তে, তোমার পাশে স্টুডেন্ট থাকবে, দেখবে পাঞ্জাব থেকে গেছে, তোমার পেছনে স্টুডেন্ট হয়তো গুজরাট থেকে গেছে, পাকিস্তান থেকে স্টুডেন্ট যেতে পারে, শ্রীলঙ্কা, বার্মা, অল এশিয়ান স্টুডেন্টের টার্গেট হচ্ছে ইউরোপ যাওয়া, মানে ভাইসি ভার্সা। তো আমি যদি একটা রিয়েল কসমোপলিটন এনভায়রনমেন্টে নিজেকে তৈরি করতে চাই, তাহলে আমাকে একটা এশিয়ান কান্ট্রিজে পড়াশোনা করাটা আমার জন্য বেনিফিট, ঠিক আছে? তো এডুকেশন তো ক্রস কালচারাল নলেজ গেইন করার একটা অপরচুনিটি, ইন্টারন্যাশনাল এডুকেশন তো সেটাই বলে। আমি তো খালি পড়তে যাচ্ছি না, আমি একটা ক্রস কালচারাল নলেজকে আমি গেইন করছি, আমি অ্যাডাপ্ট করছি। সেইটা যদি আমি করতে পারি, তাহলে ইটস নাথিং রং ইন ইট, ঠিক আছে? সো সেরকমভাবে থাইল্যান্ড, আমার প্রচুর স্টুডেন্ট থাইল্যান্ড থেকে পড়াশোনা করেছে, অ্যান্ড দে আর সাকসেসফুলি হেডিং দি টপ এমএনসি কোম্পানিজ, ঠিক আছে? তো সেই জিনিসগুলো, এডুকেশন অ্যাডভাইস যে তোমাকে করতে হবে খালি আমেরিকায় পাঠাতে হবে, কিংবা ইউকে পাঠাতে হবে, কিংবা টপ কান্ট্রিজে পাঠাতে হবে, ইটস নট লাইক দ্যাট। পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তার ফাইন্যান্সিয়াল ক্রেডেন্সিয়াল কী আছে, তার একাডেমিক ক্রেডেন্সিয়াল কী আছে, তার ফিউচার অ্যাসপিরেশন কী আছে, এই মিক্স অ্যান্ড ম্যাচটা করে তাকে একটা অ্যাডভাইস তোমাকে দিতে হবে। তো সেটাই আমাদের ইউএসপি, দ্যাট হোয়াট উই হ্যাভ বিন ডুইং ফর লাস্ট 21 years। क्या बात है। ওয়েল, থ্যাংক ইউ অ্যাগেন আজকের এপিসোডের জন্য। এপিসোড শেষ করার আগে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন তো আমি করবই। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে একদিন মোবাইল ছাড়া না একদিন জিম ছাড়া, কোনটা বেটার? আমার কাছে মোবাইল ছাড়াটা বেটার হবে। জিম ডেফিনেটলি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই লাইফ। এক্সারসাইজ করতেই হয়, বিকজ হেলথ ইজ ইয়োর ওয়েলথ বলা যেতে পারে, বিগেস্ট অ্যাসেট অফ ইউর লাইফ। হেলথ নেই তো তোমার কিছু নেই, তুমি যাই করো তার কোনো আউটকাম আসবে না। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে যদি এডুকেশনাল কনসালটেন্ট না হতেন তাহলে কি হতেন? আই টোল্ড ইউ প্রিভিয়াসলি অলসো, যদি আমি এডুকেশন কনসালটেন্ট না হতাম, তাহলে আমার ফার্স্ট চয়েস ছিল যে পাইলট হবার, ঠিক আছে? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অ্যাসপিরেশন, রাইট। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে পডকাস্ট ইংলিশে না নিজের ভাষায়, কোনটায় বেশি কমফোর্টেবল? সি আই এম কমফোর্টেবল ইন অল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি যদি নিজের ভাষায় কমিউনিকেট করা যায় তাহলে বেটার। কিন্তু ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, আর ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট ডিনাই দ্যাট, ঠিক আছে? তো তোমাকে আজকে আমার পডকাস্ট যদি আমি চাই অনেকে গ্লোবালি শুনুক, ঠিক আছে, তাহলে সেটা তো বাংলায় বললে হবে না, যদিও বেঙ্গলি স্পিকিং ন্যাশনালিটিস ইজ ওয়ান অফ দ্য টপ, ঠিক আছে, এবং তার জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন আমরা বাংলাদেশ থেকে পাই, ঠিক আছে? তো পডকাস্টের কোনো আমার মনে হয় না ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ঠিক আছে? যখন যেটা আমরা করবো সেটাই যাতে লোকের কাছে যেতে পারে, এক্সপ্রেস করতে পারি, রাইট? ওয়েল, থ্যাংক ইউ আজকের এপিসোডের জন্য। ওয়েল, দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন এপিসোডে। মিনওয়াইল লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই চ্যানেলকে। থ্যাংক ইউ স্যার, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। থ্যাংক ইউ ভেরি মাচ ঋষিক।